জাযাকাল্লাহ খাইর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে গণবিপ্লব যেটা হয়ে গেল বাংলাদেশে ৫ই আগস্টে, এটা নিয়ে আমাদের সম্মানিত অন্যান্য প্যানেলিস্টরা বিস্তারিত বলেছেন। আমি সেগুলো রিপিট করব না। আমি স্ট্রেট কয়েকটা পয়েন্ট শুধু মেনশন করতে চাচ্ছি। যেমন বারবার বলা হচ্ছে যে ১৫ বছরের একটা দুঃশাসনের অবসান। আমি বলব যে এটা শুধু ১৫ বছরের দুঃশাসন না। কেননা এই যে হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন, এইটা হুট করে হয়নি। মানে আউট অফ ব্লু এরকম একটা হাসিনা কিন্তু তৈরি হয়নি। এর আগেও আমাদের যে শাসক গোষ্ঠী ছিলেন, তাদেরও কিন্তু একই রকমই ছিল অবস্থা। হয়তোবা তাদের পিরিয়ডের লেন্থটা কম ছিল। এই আর অত্যাচারের মাত্রাটা কোন একটা স্কেলে পরিমাপ করলে হয়তোবা কম ছিল। বাট আমরা যখন থেকে স্বাধীন হয়েছি বা স্বাধীনতার আগে ইভেন পাকিস্তান পিরিয়ডেও আমরা আসলে এরকম শাসক গোষ্ঠী কখনোই পাইনি। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কখনোই আমরা পাইনি, যে রাষ্ট্র আসলে সাধারণ মানুষের ব্যাপারে কেয়ার করে। মানুষকে এসে সাহায্য করে। কারণ আমাদের কাছে এখন রাষ্ট্র একটা আতঙ্কের নাম। যে রাষ্ট্র মানে আমাকে ট্যাক্স দিতে হবে। পুলিশ মানে এখানে আমার ঝামেলা হবে। আমি বিচার চাইতে গেলে আমাকে হয়রানির শিকার হতে হবে। তো রাষ্ট্র যে আসলে একটা নাগরিকের বা ওই দেশের মানুষের জন্যে সাহায্য করতে আসবে, তার দায়িত্ব নিবে, তার অভিভাবক হবে শাসক। এই ধারণার মধ্যেই আমরা ছিলাম না, কখনোই ছিলাম না। মানে আমরা কখনো পাইনি। সুতরাং এই বিপ্লবটা যেটা হয়েছে, এটা আমি বলব যে এখন এই পুরো ধারণাটাকে পাল্টে দেওয়া এবং এই যে একটা জুলুম এর যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করার একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। এবং দেখেন আপনারা যে একটা জালিম শাসকের পতন হয়েছে, কিন্তু জুলুমের যে শাসন ব্যবস্থা, সেটার যদি অবসান না হয়, তাহলে কিন্তু আরো জালিম শাসক তৈরি হতে থাকবে। আশার ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ এবং ছাত্ররা কিন্তু এই বিষয়টা উপস্থাপন করতে পারছে। এবং এই কারণেই এখন এই পরিবর্তনের কথাটা সব মহল থেকে আসতেছে। এটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দল কিন্তু এটা শুধু বলছে না। সবাই বলতেছে যে না, এটা পরিবর্তন আমাদের লাগবে, ব্যাপক পরিবর্তন লাগবে। এবং সেটা মানে একটা রিয়াল চেঞ্জ। সেটা কখনোই আমাদের হয়নি। এর আগেও আমরা অনেক রক্ত দিয়েছি, আত্মত্যাগ ছিল, মানুষ অনেক কষ্ট করেছে, অনেক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি যুদ্ধ হয়েছে। তো কিন্তু আমাদের এ সেই পুরাতন শাসন ব্যবস্থা, বিশেষত আমি বলব যে ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাটা আমাদের উপরে চাপিয়ে রেখে এসেছিল, সেই ব্যবস্থাটাই কন্টিনিউ করছে। আমি একজন আইনজীবী হিসেবে আমি যখন বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করি, তো আমরা যে পেনাল কোড, যে সিভিল কোড এবং এভিডেন্স ল থেকে শুরু করে যে সমস্ত মানে সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল যেগুলো আমরা নিয়ে কাজ করি আমাদের কোর্টে, এবং যে প্রসিডিউর অনুযায়ী বিচার কার্যগুলো পরিচালিত হয়, এগুলো সবই সেই ব্রিটিশদের করে রাখা হয়। এবং সেটাই কিন্তু পাকিস্তানের সময় মানে পাকিস্তান ইনহেরিট করেছিল। আবার যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, বাংলাদেশও করেছে। সুতরাং এই যুদ্ধ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি। আমি শুধু একটা জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু অন্য সকল সেক্টরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের হেলথ সেক্টর, এই সবকিছু সেই আসলে উপনিবেশিক যে ব্যবস্থাটা ছিল, সেটাই চলে আসতেছে। এবং আপনাদের মনে রাখতে হবে যে যখন এই উপনিবেশিক শক্তি আমাদেরকে শাসন করেছে, তারা কিন্তু কখনোই এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে তারা আসলে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার দেয়নি। থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাগরিক মনে করত। এবং ওইখানকার ব্যবস্থাটা করাই হয়েছিল এইভাবে, যাতে করে মানুষজনকে দমিয়ে রাখা যায় এবং এই উপনিবেশিক যে মেইন যে রাষ্ট্রটা অর্থাৎ ব্রিটেন, এবং সেখান থেকে যেন তারা যতটা পারে রাজস্ব কালেক্ট করে নিয়ে আসতে পারে। এ কারণে দেখেন আমাদের একটা ডিস্ট্রিক্টের যিনি মেইন অভিভাবক, ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয়, বিকজ তার মূল দায়িত্ব ছিল কালেক্ট করা, মানি কালেক্ট করা। তো ওই ফরম্যাটে রয়ে গেছে। তারও আগে ছিল জমিদার ব্যবস্থা, যে জমিদারি চিরস্থায়ী ব্যবস্থা, সেখানে জমিদার অত্যাচার করে কৃষকদেরকে অত্যাচার করে খাজনা কালেক্ট করতো এবং সেটা তারা ব্রিটিশদের কাছে দিয়ে আসতো। তো আমরা সেই পুরনো ধাঁচের রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্যেই আছি। শুধু যেটা হয়েছে 1947 এ আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছি, আর 1971 এ আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছি। এবং এখন আমাদের শাসকরা তারা আমাদেরই মানুষ, বাঙালি মানুষ, বাংলায় কথা বলে, আমাদের যে আচার-আচরণ, কালচার সেগুলো একই। কিন্তু তারা যে রুলিং সিস্টেম দিয়ে আমাদেরকে রুল করে, এটা হচ্ছে সেই পশ্চিমা ব্যবস্থা। এবং পশ্চিমা আগে যখন ঔপনিবেশিক মানে আমরা ব্রিটেনের একটা উপনিবেশ ছিলাম, পরবর্তীকালে আমরা দেখেছি পুরো
বিশ্বে এটা একটা নব্য উপনিবেশিকতা যে সৃষ্টি হয়েছে আমেরিকার নেতৃত্বে, আমরা সবাই আসলে সেই বলয়ের মধ্যে রয়েছি। এবং আমরা আমাদের যারা শাসক গোষ্ঠী ছিলেন এদের মধ্যে আমি বলব না যে সবাই একেবারে জালিম ছিলেন। মানে অনেকেই হয়তোবা সিনসিয়ার ছিলেন ইন দ্য সেন্স যে তারাও চেয়েছেন যে মানুষের জন্য কিছু করার। কিন্তু আনফরচুনেটলি মানে একটা ব্যক্তির আসলে এখানে খুব বেশি সুযোগ নাই যদি সিস্টেমটা করাপ্ট হয়। কেননা আমাদের অনেক পলিসি আসলে ডিকটেট হয়েছে বাইরে থেকে। আইদার ইন্ডিয়া থেকে, লন্ডন থেকে, ওয়াশিংটন থেকে, অথবা আ আন্তর্জাতিক যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে। তো এগুলো বিভিন্ন অ এই সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে আমরা এমনভাবে আমাদের হাত পা বাঁধা যে এখানে শাসক গোষ্ঠী চাইলেও আ হয়তোবা তারা তাদের পছন্দ মতো পলিসি তারা আ বাস্তবায়ন করতে পারেনি। এবং তারা মানে এই ব্যবস্থার কারণে এই জালিম হয়ে উঠেছে। কেননা আদারওয়াইজ দেখেন এই যে ক্ষমতায় যায় সেই জালিম হয়ে ওঠে কেন? এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে এখানে পুরো ব্যবস্থাটার মধ্যেই একটা গলত রয়েছে। সুতরাং আমরা যদি এখন এই যে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, তাহলে অবশ্যই এই ব্যবস্থাটার ব্যাপক পরিবর্তন, আমূল পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটা সা আ কোন গণতান্ত্রিক অ্যা সরকার আসলে করতে পারবে না। এটাও আমরা দেখেছি। বিগত দিনে যে আমরা যে গণতান্ত্রিক সরকারগুলো দেখেছি, তারা দেখেছি যে তারাও somehow এই 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 পশ্চিমা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে বা যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এর কথা তারা বলে সেগুলো দ্বারা তারা এমনভাবে এ আবদ্ধ হয়ে আছে যে তারা এখান থেকে বের হয়ে আসতে পারে না। এবং চিন্তা চেতনাতেও তাদের কাছে আসলে মানে এর বাইরে পশ্চিমা যে প্রিন্সিপাল, পশ্চিমা যে থিওরি গুলো এর বাইরে কোন সলিউশন তারা দেখতে পায় না। সুতরাং এগুলোকে তারা বারবার বিভিন্নভাবে প্রেজেন্ট করেছে মানুষের কাছে এবং এটার মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি। সুতরাং এইটার থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে যে ব্যাপক পরিবর্তনের রাজনীতি এখন করতে হবে। যে সুযোগটা এখন তৈরি হয়েছে, সুযোগটা কেন তৈরি হয়েছে আমি বলি। কেননা দেখেন এর আগে যখন মানে বাংলাদেশে ৫ই আগস্টের আগে যে রাজনীতিটা হয়েছে আমি বলব যে এটা খুবই একটা নেগেটিভ রাজনীতি হয়েছে। নেগেটিভ ইন দ্য সেন্স যে জামাত বিএনপি তারা মানুষের কাছে গিয়ে বলতো যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন, না হলে কিন্তু এই হিন্দুত্ববাদী, ভারতবাদী অ্যা এ আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আর আওয়ামী লীগরা গিয়ে বলতো যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন বা ক্ষমতায় রাখেন। কেননা আমরা যদি না থাকি তাহলে এই রাজাকাররা, এই মৌলবাদীরা, এই ই মানে সন্ত্রাসীরা তারা ক্ষমতায় চলে আসবে। সুতরাং তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কোনো ভিশন নাই জাতিকে তারা কোথায় নিয়ে যেতে চায়, কি করতে চায়। বরং তারা ও বেশি খারাপ, আমি কম খারাপ। এই খারাপের রাজনীতিটাই শুধু চলেছে। এখানে বুদ্ধিভিত্তিক কোনো রাজনীতি আসলে ছিল না। এটা ছিল পেশিশক্তির রাজনীতি। এবং এই কারণেই আমরা দেখেছি যে যখন এই গণতান্ত্রিক দলগুলো মানে পালাক্রমে ক্ষমতায় আসতো, অর্থাৎ ৯০ এর পরে একবার বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে আওয়ামী লীগ আসলো, আবার জামাত বিএনপি আসলো, এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এই প্রক্রিয়াটা কিন্তু শেখ হাসিনাকে এরকম একটা জালিম শাসকে পরিণত করেছে। বিকজ যখন ১ম ক্ষমতায় আসছে বিএনপি তখন দেখেছে যে না আওয়ামী লীগকে যদি ঠিকমতো দমন না করা যায় তাহলে আমরা পরবর্তীতে আমরা টিকে থাকতে পারব না। ওকে? আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তখন তারা চিন্তা করল যে আমাদেরকে হল দখল করতে হবে, আমাদের ছাত্র সংগঠনের কে শক্তিশালী করতে হবে, আমাদেরকে প্রশাসনের মধ্যে আমাদের লোক ঢুকাতে হবে। সুপ্রিম কোর্টের জাজ তারা ইচ্ছে মতো নিয়োগ দিল, যাদের কোনো কোয়ালিফিকেশন নাই, যারা মানে সেই সিনিয়রিটি এগুলো ফলো না করে বিকজ এখানে আমাদের দলীয়করণ করতে হবে। কেননা আমরা যদি দলীয়করণ না করি তাহলে আবার সেই জামাত বিএনপি ক্ষমতায় আসবে। জামাত বিএনপি আবার এসে তখন তারা আবার হাওয়া ভবন তৈরি করলো। তারা র‍্যাব গঠন করে ক্রস ফায়ার করে মানুষ মারা শুরু করলো এবং তারাও একই প্রক্রিয়াতে হাইকোর্টের জাজ নিয়োগ করলো দলীয়করণের ভিত্তিতে। প্রশাসনের বিভিন্ন নিয়োগপত্র হয়ে গেল পুরো মাত্র দলীয়করণের ভিত্তিতে। অর্থাৎ এই যে কম্পিটিশনটাই কিন্তু আল্টিমেটলি শেখ হাসিনাকে এত বড় জালিমে পরিণত করেছে। সুতরাং আজকে শেখ হাসিনা একটা জালিম শাসক কোনো সন্দেহ নাই। কিন্তু তার এই জালিম হয়ে ওঠার পিছনে আমি বলব অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে এবং ওভারঅল পুরো সিস্টেমটার দায়িত্ব রয়েছে। সুতরাং নতুন বাংলাদেশ সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হলে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে। সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে বলি আমি ইসলামিক পলিটিক্স করি। আমি ইসলামের একজন অ্যাডভোকেট এবং আমি মনে করি যে এই খেলাফত ব্যবস্থা যেটা ইসলামিক শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটাই আসলে সেই ধরনের একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারে যে রাষ্ট্র মানুষের ব্যাপারে কেয়ার করবে, মানুষের অধিকারকে গুরুত্ব দিবে এবং সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বিকজ খেলাফত ব্যবস্থার
এই যে কাঠামোটা রয়েছে এটা যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বিচার ব্যবস্থাটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। এখানে শাসকরা সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। এখানে গণতান্ত্রিক ব্যবস্থার মতো আইনসভা নাই যে শাসক গোষ্ঠী ইচ্ছে মতো আইন তৈরি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করতে পারবে। সেই দলাদলির পলিটিক্সটাও সেখানে থাকবে না। আর এই একটা খেলাফত ব্যবস্থার মধ্যে খলিফা সবচেয়ে টপ প্রায়োরিটি হচ্ছে মানুষের মৌলিক অধিকারগুলোকে, মানে বেসিক নিড যেটা, সেটাকে ফুলফিল করা। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকরা যেভাবে শুধুমাত্র আমরা দেখেছি ব্যবসায়ী মহল এবং এলিট ক্লাস যারা অভিজাত শ্রেণী তাদেরকে তাদের স্বার্থ ব্যাপারে তারা বেশি সচেতন থাকতেন। এবং শেখ হাসিনাকে দেখেছি পতনের আগেও দুদিন আগেও সে প্রথম মিটিংটা করেছে ব্যবসায়ীদের সাথে। কেন সে ভেবেছে ব্যবসায়ীরা, মিডিয়া, আর্মি এগুলো ঠিক থাকলে তো আমার হয়ে যায়, জনগণ লাগে না। কিন্তু খলিফা প্রথম গুরুত্ব দিবেন জনগণের যে বেসিক নিডস সেটা ফুলফিল করার ক্ষেত্রে। তো এরকম অনেক পয়েন্ট রয়েছে মানে কেন খেলাফত ব্যবস্থা আসলে আমাদেরকে একটা শান্তিপূর্ণ এবং একটা সমৃদ্ধিশীল দেশে পরিণত করতে পারে, এবং যেটা মানে ইম্পর্টেন্টলি হচ্ছে যে এটা আমাদেরকে আসলে এই যে ফরেন পাওয়ার্সদের যে ইনফ্লুয়েন্স সেখান থেকে মুক্ত করতে পারে, যেটা আসলে তখনই আমাদের একটা পরিপূর্ণ একটা স্বাধীনতা যেটা বলা হচ্ছে সেটা আসবে এবং আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেটা কিভাবে সেকশনে ডিল করবো। জাযাকাল্লাহ খাইর।